হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। অনেকদিন পর তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটি হবে আমাদের 2025 সালে ডব্লিউবি সেট যে এক্সামিনেশন হয়েছিল 27th সেট, সেই সেটের পেপার ওয়ানের অ্যানালিসিস। আমরা এই সেট পেপারটাকে বা পেপার ওয়ানের পেপারটাকে 10টি পার্টে আমরা তোমাদের কাছে নিয়ে আসবো এক এক করে। আজকে পার্ট ওয়ান, যেখানে আমরা শুধুমাত্র সেই কনসেপ্টটুকু বুঝবো না, কনসেপ্টগুলো এমনভাবে বুঝবো যাতে থিওরি তার সাথে সাথে তার রিলেটেড কোনো কনসেপ্ট যেগুলো নেক্সট এক্সামিনেশনগুলোতে আসতে পারে, এবং কনসেপ্টগুলো এমনভাবে বুঝবো যাতে আমাদের কোনো টপিক বুঝতে যেন কোনো অসুবিধা না হয়, বা আমাদের কীভাবে পড়তে হবে, কীভাবে পড়লে আমাদের নেট সেট এক্সামিনেশন পাস করা যাবে, সেই আইডিয়াটাও তোমরা কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। সুতরাং চলো, আমার চ্যানেল ডব্লিউবি এডু পয়েন্ট তোমরা জানো, ভালো লাগলে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ারটা করে দেবে। চলো আমরা এগিয়ে যাই যে পেপারটার অ্যানালিসিসের দিকে। আমাদের যে জেনারেল পেপার ছিল, সেই জেনারেল পেপারের প্রথম এক্স সিরিজের যদি প্রথম প্রশ্ন দেখো, প্রশ্নটা তুমি একটু ভালো করে ইংরেজিতে পড়ার চেষ্টা করবে, কারণ অনেক সময় বাংলাটা যেটা কনভার্ট বা ট্রান্সলেট করা থাকে সেটা অনেক সময় ভুল দেওয়া থাকে। তো এটা আর কি ওয়েস্ট বেঙ্গলের এক্সামিনেশনগুলোতে প্রায়শই হয় আর কি। তো একটু ইংরাজিগুলো পড়ে তারপর বাংলার দিকে আর কি পড়লে সুবিধা হয়। দ্য অরিজিনাল স্টোরিজ ফর দি বুক হার্টল্যান্ড, দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ উইনার ফর 2025 ওয়ার রিটেন ইন, অর্থাৎ 2025 সালে যে আন্তর্জাতিক বুকার পুরস্কারপ্রাপ্ত যে বইটি, গল্পগুলি যে ভাষায় লেখা হয়েছিল সেটা মূলত কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, সেই ল্যাঙ্গুয়েজটা কি এখানে জানতে চেয়েছে। তো এটার উত্তর তোমরা জানো, কারণ এর অ্যান্সার কি বেরিয়ে গেছে, যে এর উত্তর আছে কানাডা। ঠিক আছে, কন্নড় ভাষায় এটা লেখা আছে, কিন্তু আমরা শুধু এই অ্যান্সারটুকু জানবো না। ওই জন্য বললাম যে কনসেপ্টগুলো এমনভাবে পড়বো যেটা শুধুমাত্র কনসেপ্ট বুঝতে নয়, সেই রিলেটেড অন্যান্য আরও যে কনসেপ্ট আছে সেটাও আমাদের বুঝতে সাহায্য করবে এবং হেল্প করবে যে আপকামিং এক্সামিনেশনে সেই অ্যান্সারগুলো ধারণা পেতে বা সেই অ্যান্সারগুলো করতে। তো এটার অলরেডি জানো যে হার্টল্যাম্প টাইটেল, অথর হচ্ছে বানু মুস্তাক। ঠিক আছে, বানু মুস্তাক হচ্ছে এই বইটির লেখক, লেখিকা। অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কান্নাড় ভাষায় লেখা। নাম্বার অফ স্টোরিজ 12 শর্ট স্টোরিজ। পিরিয়ড অফ রাইটিং 1990 থেকে 2020, এই পিরিয়ডে এটা এত সময় ধরে এটা লেখা হয়েছিল। থিম কী ছিল না, লিভস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ মুসলিম উমেন ইন কর্ণাটকা, এই বইটির থিমটা ছিল। কালচারাল কনটেক্সট কী ছিল, রুটেড ইন রিজিওনাল ওরাল স্টোরি টেলিং ট্র্যাডিশন। ওকে, অ্যান্ড ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ বাই দি দীপা ভাস্তি। দ্যাটস মিন, বলছে যে এটা অরিজিনাল অথর বানু মুস্তাক হলেও এটা কন্নড় ভাষায় লেখা ছিল, কিন্তু এটা ইংরাজিতে কে ট্রান্সলেট করেছিল না, দীপা ভাস্তি, অ্যান অ্যাচিভমেন্ট উইনার অফ 2025 ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। বাট এই প্রশ্নটা হয়তো আর রিপিট নাও হতে পারে, কারণ এই ধরনের প্রশ্নগুলো কি হয় যে জেনারেল নলেজ থেকে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে এই সমস্ত প্রশ্নগুলো এসে থাকে। তাহলে আমাদের এই রিলেটেড কিছু কনসেপ্ট পড়ে রাখতে হবে। যেমন সাপোজ 2025 সালে নোবেল পিস প্রাইজ কে পেয়েছিল? তো দ্য নোবেল পিস প্রাইজ ওয়াজ অ্যাওয়ার্ডেড টু ভেনেজুয়েলান অপোজিশন লিডার অ্যাক্টিভিস্ট মারিয়া করিনা ম্যাচাদো for her courageous and non-violent fight for what? Democracy and civil liberties against an authoritarian regime. সো আমরা নোবেল প্রাইজ, পিস প্রাইজ দিতে পারি, বা কোনো সাহিত্যে কেউ যদি নোবেল পেয়ে থাকে বা সায়েন্সে, যেহেতু এই নোবেল প্রাইজগুলো অক্টোবর মাসের দিকেই আর কি অ্যানাউন্স করা হয়, সুতরাং 2026 সালে যদি অক্টোবরের আগে কোনো এক্সামিনেশন হয়, নেট এক্সামিনেশন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা 2025-এর লিস্টেড ক্যাটাগরিগুলো দেখতে পারি। কিন্তু এই ডিসেম্বরে যখন এক্সামিনেশন হবে, বা 2027-এ যখন এক্সামিনেশন হবে ফার্স্টের দিকে, তখন কিন্তু 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আর কি বলা হয়, সেগুলো কিন্তু আমাদের একটু দেখে রাখতে হবে। ওকে, তো 2025-এর নোবেল পিস প্রাইজ কে পেয়েছিলেন? মারিয়া করিনা মাচাদো। এটুকু জেনে রাখলেই হবে। নেক্সট কোশ্চেনে চলো। দ্য কিওয়ার্ডস অফ জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্র্যাটার্নিটি ইন দ্য প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস ওয়ার টেকেন ফ্রম দি আইডিয়াস অফ, অর্থাৎ এই যে টার্মগুলো দেওয়া রয়েছে, জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এই যে টার্মগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিএম্বলে আছে, তোমরা জানো প্রিএম্বল সবাই গেছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলে স্টার্ট হয়, এবং এই টার্মগুলো কোথা থেকে, এই ধারণাগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? তো এইখানে অ্যান্সার করা হয়েছে যে ফ্রেঞ্চ কনস্টিটিউশনস, কিন্তু আমার এখানে একটু অবজেকশন আছে যে এখানে সমস্ত টার্মগুলো কিন্তু ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়নি। কেমন নেওয়া হয়নি? তোমরা যদি দেখো যে এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিএম্বল, দ্য উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly
রিজলভ বলে তারপরে যেটা আছে আমাদের অনেকগুলো কি টার্ম এখানে হচ্ছে সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, অনেকগুলো টার্ম আছে, ডেমোক্রেটিক। ওকে, তো এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রেমার যে এতগুলো টার্ম আছে সেই টার্মগুলো তো আমরা জানবো কোথা থেকে এসে, তার পাশাপাশি এই টার্মগুলো সম্বন্ধে কিছু কনসেপ্ট আমাদের নিয়ে রাখা দরকার, যাতে করে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে রিলেটেড কিছু কনসেপ্ট আমরা পেতে পারি। যেমন সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার, এই যে দুটো টার্ম মূলত প্রথম যখন এই প্রস্তাবনা বা প্রিএমবেল তৈরি হয়েছিল তখন কিন্তু ছিল না। ঠিক আছে, যে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কর্তৃক আর কি 42তম সংশোধনে কিন্তু 1976-এ কিন্তু এটা যুক্ত হয়েছিল। তাহলে 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্টে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে কিন্তু সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার শব্দটা অ্যাড হয়েছিল। এবং এই 1976 সালেই আমরা যে এডুকেশনটাকে আমরা কনকারেন্ট লিস্টের আন্ডারে আমরা এখন পড়ি বা পাই, সেটাও কিন্তু সংবিধানের 42তম সংশোধনীতে হয়েছিল কত সালে? 1976 সালে। ওকে, এবং টোটাল বর্তমানে এখন ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল কটা এটা একবার দেখে নেবে, আপডেটেড নলেজ। 448 অ্যান্ড 20 পার্টস, 12 শিডিউলস, এগুলো আছে আর কি। কতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে কনস্টিটিউশনটা, এই কনসেপ্টগুলো একটু আমাদেরকে দেখতে হয়। পাশাপাশি যেটা আমাদের আর কি আরও জানার, যে কোন কান্ট্রি থেকে আমরা কী কী ধারণা নিয়েছি আর কি। যেমন সাপোজ আমেরিকা থেকে আমরা নিয়েছি কি দ্য আইডিয়া অফ প্রিএমবেল, দ্য ফর্ম অ্যান্ড স্ট্রাকচার অফ প্রিএমবেল, যে আইডিয়াটা সেটা আমরা আমেরিকা থেকে নিয়েছি, অ্যান্ড অলসো ফান্ডামেন্টাল রাইটস। ওকে, নেক্সট ইজ অস্ট্রেলিয়া থেকে আমরা কি নিয়েছি না কনসেপ্ট অফ কনকারেন্ট লিস্ট। এই যে কনকারেন্ট লিস্টের যে ধারণাটা, যে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার যুগ্মভাবে কোনো কিছু একটা সার্ভ করবে, সেটা আমরা অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে সেখান থেকে ধারণা পেয়েছি। রাশিয়া থেকে আমরা কি নিয়েছি? ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড দ্য কনসেপ্ট অফ জাস্টিস। এইখানেই আমি বললাম যে এইখানে তোমরা দেখবে প্রশ্নটাতে যে জাস্টিস, ফ্রেটার্নিটি, লিবার্টি, ইকুয়ালিটি, এগুলো আছে। ইকুয়ালিটি থেকে ফ্রেটার্নিটিটা কিন্তু ফ্রেঞ্চ, কিন্তু এই যে জাস্টিস টার্মটা দেওয়া রয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কি, কোথা থেকে নেওয়া হয়েছে না, এটা একটা রাশিয়ান, যে রুশ বিপ্লব হয়েছিল বা রাশিয়ান বিপ্লব হয়েছিল, রিভলিউশন, সেখান থেকে কিন্তু এই ধারণাটা পাওয়া গেছে। দ্যাটস মিন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড কনসেপ্ট অফ জাস্টিস টেকেন ফ্রম রাশিয়া। অ্যান্ড ফ্রেঞ্চ থেকে আমরা রিপাবলিক, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি। সুতরাং এগুলো তো পাই, রিপাবলিক কনসেপ্টটাও কিন্তু আমরা ফ্রেঞ্চ কান্ট্রি থেকে, ফ্রান্স থেকে পাই আর কি। ঠিক আছে, তো এগুলো একটু পড়বে। এবং এই রিলেটেড আরও কনস্টিটিউশন রিলেটেড যে আর্টিকেলগুলো আছে আমাদের, কোনগুলো ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে পড়ে, কোনগুলো ফান্ডামেন্টাল ডিউটিসের আন্ডারে পড়ে, দ্য কনসেপ্ট অফ ডিরেক্টিভ প্রিন্সিপালস কোথা থেকে নেওয়া হয়েছে, এবং কোনগুলোকে ডিরেক্টিভ প্রিন্সিপালের আন্ডারে পড়ে, কেন এটাকে ডিরেক্টিভ প্রিন্সিপাল বলে। ঠিক আছে, আর্টিকেল কিছু কিছু মেজর আর্টিকেল আছে যেগুলো আমাদের জানতে হবে, যেমন 21A, দ্য এডুকেশনাল রাইটস, যেটা তারপরে এসটি এসসিদের জন্য কিছু, মাইনরিটিসদের জন্য কিছু আর্টিকেল আছে, সেইগুলো একটু তোমরা দেখে নেবে। ওকে, 3 নম্বর কোয়েশ্চেন, এ জাম্প লাইন ইন এ নিউজ পেপার, অর্থাৎ যে নিউজ পেপারে যে জাম্প লাইন থাকে তার কাজ কি। এবার এই কাজটা তোমরা দেখবে যে কি কাজ থাকে, কিন্তু আমাদের এটা পড়ার উদ্দেশ্য হচ্ছে যে জাম্প লাইনের শুধু এটা যেমন পড়বো তেমনি কিন্তু অন্যান্য জিনিসও আমাদেরকে পড়তে হবে। কেমন? যে এটার অ্যান্সার হচ্ছে যে ডিরেক্টস দ্য রিডার্স টু আদার পেজেস ফর কন্টিনিউশন। ওকে, অর্থাৎ মেন পার্টস কি, আমরা যখন নিউজ পেপার পড়ি তার অনেকগুলো পার্টস হয়, ফর্ম হয়। যেমন মাস হেড বলে, মাস হেডে কী বলছে না, নেম অফ দ্য নিউজ পেপার উইথ ডেট, প্রাইস অ্যান্ড লোগো থাকে, যেখানে যেটা মাস্টার হেড আমরা বলে থাকি। হেডলাইনে কী থাকে? টাইটেল অফ দ্য নিউজ স্টোরিজ, অর্থাৎ কোনো একটা স্টোরির টাইটেল থাকে। বাই লাইন কী থাকে? নেম অফ দ্য রিপোর্টার আর নিউজ এজেন্সি। ডেট লাইনে তার প্লেস থাকে, কোথায় হয়েছে, ঠিক আছে, কোথা থেকে নিউজটা রিপোর্টেড হচ্ছে সেগুলো। তারপরে থাকে ইন্ট্রো একটা থাকে, বডি টেক্সট থাকে, মানে মেন টেক্সট থাকে। তারপর জাম্প লাইন থাকে, যেখানে ইন্ডিকেটস কন্টিনিউশন অফ এ স্টোরি অন অ্যানাদার পেজ। আমরা লেখা থাকবে দেখবি খবরের বাজারে, এরপর 15 নম্বর পাতায়, এরপর 16 নম্বর পাতায়। ঠিক আছে, দ্যাট ইজ দ্য জাম্প লাইন। তারপর আর থেকে কালাম থাকে, এডিটোরিয়াল পার্ট থাকে, ফিচার্স কিছু থাকে, অ্যাডভার্টাইজমেন্ট থাকে, কার্টুনস পার্ট থাকে, ফটোগ্রাফ অ্যান্ড ক্যাপশন পার্ট থাকে, ক্লাসিফিল্ড থাকে, যেখানে স্মল ছোটো ছোটো অ্যাড থাকে রিলেটেড টু জব, রিলেটেড টু প্রপার্টি, পাত্র চাই পাত্রী চাই, হ্যাঁ, ওকে। অবিটরিস থাকে, যেখানে ডেথ অ্যানাউন্সমেন্ট, কোনো বা কাউকে ট্রিবিউট দেওয়া যদি হয়, যে লতা মঙ্গেশকরের ডেথ হয়ে গেছে বা কাউকে কোনো ট্রিবিউট দেওয়া হচ্ছে, হ্যাঁ, সেই ধরনের যে সকল নিউজ কিন্তু আমরা এইগুলোতে পাই। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট ইজ লেটার্স টু দি এডিটর থাকে, কোনো ফিডব্যাক দেওয়ার থাকলে সেগুলো কিন্তু আমরা পাই। তো সেটা যখন নিউজ পেপার যখন রিলেটেড যখন কোশ্চেন করবে তখন এগুলো একটু দেখবে, তার মেন কাজ কি নিউজ পেপার। সুতরাং আমরা শুধু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করলে সেগুলো কমন পাবে না, কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন খুব যে রিপিট হবে তা কিন্তু না, কিন্তু সেই রিলেটেড অন্যান্য কনসেপ্ট কিন্তু আমাদেরকে দেখে যেতে হবে।
এইভাবেই পড়তে হবে, তবে কিন্তু সেট এবং নেটের কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারবো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম, অর্থাৎ কোনটা ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম নয়। এবার সেক্ষেত্রে দেখো এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, জুম, ওয়েবএক্স, এজিওর, স্কাইপি, এগুলো আছে। তাহলে আমরা শুধু অ্যান্সারটা আমরা জানি যে অ্যাজিওর ইজ নট এ ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম, কিন্তু এখানে এইভাবে পড়লে আমাদেরকে হবে না যে শুধু উত্তর জেনে গেলাম ঠিক আছে অ্যাজিওর ভিডিও কনফারেন্সিং নয়। প্রথমে জানতে হবে যে মাইক্রোসফট অ্যাজিওর বা অ্যাজিওরটা কি, একটা ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম। তাহলে ক্লাউড কম্পিউটিং কি আমাদের জানতে হবে, যে ক্লাউড কম্পিউটিং বলতে আমাদের বোঝায় যে আমরা যখন ইন্টারনেটের মাধ্যমে কোনো সার্ভার বা স্টোরেজ বা ডেটাবেস বা নেটওয়ার্ক বা সফটওয়্যার যাই ব্যবহার করি, এর ফলে কি হয় যে নিজস্ব হার্ডওয়্যার কেনার দরকার পড়ে না, কারণ আমরা ইন্টারনেটের মাধ্যমে স্টোরেজ নিতে পারছি এবং সেখানে আমরা আমাদের দরকারি বা প্রয়োজনীয় ফাইল কিন্তু স্টোর করতে পারছি। তো এটা একটা কি, অ্যাজিওর একটা কি বলা হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং, স্টোরেজ, নেটওয়ার্কিং, ডেটাবেস, এআই, এমএল ইত্যাদি নানান রকমের এটাকে কি করে ইন্টারনেটের মাধ্যমে পরিষেবা প্রদান করে। ঠিক আছে, এটা আমরা মাইক্রোসফট কোম্পানির মধ্যে পড়ে, কিন্তু এর পরেও আরও কিছু রিলেটেড কনসেপ্ট এটা আমাদেরকে জানতে হবে যে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম কোনগুলো। অর্থাৎ আমরা তিনটে তো ওখানে অপশানে পেলাম, একটা গুগল মিট বা জুম বা ওয়েবএক্স যেগুলো পেয়েছি, তার পাশাপাশি আরও কী কী ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম আছে যার মাধ্যমে আমরা ভিডিও কনফারেন্স করে আমাদের প্রয়োজনীয় কার্যাবলীগুলো সম্পন্ন করতে পারি। যেমন হচ্ছে এক জুম তো আছেই, রিনাউন্ড, এগুলো আমরা ইউজ করি বলে সচরাচর জানি, কিন্তু যেগুলো কম ইউজ হয় বা আমরা জানি না সেইগুলো থেকে বেশি প্রশ্ন আসে। গুগল মিটও আমরা জানি, মাইক্রোসফট টিমও আমরা জানি, কিন্তু সিসকো ওয়েবএক্স, স্কাইপিটা আমরা জানি, জিটসি মিট, ব্লু জিন্স, গো টু মিটিং, রিং সেন্ট্রাল ভিডিও, ভারবাই, জোহো মিটিং। জোহোটা এখন বর্তমানে আমাদের ইন্ডিয়ান ক্ষেত্রে খুব ইউজ হচ্ছে এবং এটা খুব আলোচনার মধ্যে আছে, এখান থেকে প্রশ্ন আসছে, একবার দেখবে। বিগ ব্লু বাটন, এছাড়া প্রচুর এরকম স্ল্যাক, ওকে, আছে। তারপরে এখানে দেখবে যে এইখানেও ছবিতেও কিছু তোমাদের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের নাম আছে, এগুলো একটু নিজেরা সার্চ করে করে পড়বে যে কোনটা কোন কোম্পানির বা কিছু, তাদের মেন ফিচার্স কী, মেন ক্যারেক্টারিস্টিক্স কী, বা কোনটাকে ডেভেলপড করেছে। যে সাপোজ জুমের ডেভেলপড কে আছে, বা জোহো ডেভেলপিংয়ের ক্ষেত্রে কার হাত আছে, বা পাইনিয়ারিং স্টেপ কার আছে, এগুলো একটু দেখে রাখতে হবে, তবে কিন্তু আমরা প্রশ্ন ধরতে পারবো, আমাদের নলেজ কিন্তু এক্সপ্যান্ড হবে। এক্সপ্যান্ড না হলে কিন্তু বা কনসেপ্ট কিন্তু গ্রো না হলে কিন্তু আমরা পাস করতে পারবো না, শুধু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালিসিস করে পাস হবে না। ওকে, 5 লাস্ট, যে ট্রানজ্যাকশনাল ইমেল কমিউনিকেশন ইনক্লুডস, অর্থাৎ ট্রানজ্যাকশনাল ইমেল কমিউনিকেশন কি বা এটার কি কনসেপ্ট আছে এটা জিজ্ঞেস করা হয়েছে, বা এর মধ্যে আমরা কি কি কাজ করে থাকি এটা দিয়ে। তো এটা আর কি চয়েস করতে হবে যে কোনটা অ্যান্সার হবে। আমরা ট্রানজ্যাকশনাল ইমেল কমিউনিকেশনের মাধ্যমে মূলত অর্ডার কনফার্মেশন করে থাকি, পাসওয়ার্ড রিসেট করে থাকি, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনও করে থাকি, কিন্তু প্রোডাক্ট লঞ্চটা করি না। তার মানে 3 বাদ দিয়ে 1, 2, 4 হবে অ্যান্সার। 1, 2, 4 কোথায় অ্যান্সার আছে, এই যে বি নাম্বার। তাহলে আমরা যখন ট্রানজ্যাকশনাল ইমেল পড়বো, তাহলে ট্রানজ্যাকশনাল ইমেলের মাধ্যমে কি কি হয়, অর্থাৎ ট্রানজ্যাকশনাল ইমেল কি করে কি, ইট ইজ প্রাইমারিলি নোন অ্যাজ ট্রিগার্ড ইমেল। অর্থাৎ ট্রানজ্যাকশনাল ইমেল কি আমরা কি নামেও জানতে পারি, যে ট্রিগার্ড ইমেল। সামনের বার পরীক্ষা হয়তো ট্রানজ্যাকশনাল ইমেল থেকে প্রশ্ন এলো না, নামটা ঘুরিয়ে দেওয়া হলো যে ট্রিগার্ড ইমেলের কাজ কি, ঠিক আছে, বা উল্টোভাবে করে দেওয়া হলো, বা অটোমেটেড ইমেল যেটাকে আমরা বলে থাকি, যেটা দিলে আমরা ভালো বুঝতে পারবো, অপারেশনাল ইমেল এটাকে বলে থাকি। এটা একটি অটোমেটেড ওয়ান টু ওয়ান ইমেল, যা কি করে না ব্যবহারকারীর কোনো নির্দিষ্ট কাজ বা লেনদেনের ফলে পাঠানো হয়। এর মূল লক্ষ্য হলো যে আমরা কখনই কোনো কিছু রেজিস্ট্রেশন করি বা কখনো কিছু লগ ইন করি, তার একটা পপআপ আসে বা ফিডব্যাক মেইল আসে, যে বা পেমেন্ট যখন করছি তার একটা ফিডব্যাক মেইল আসে যে পেমেন্ট সাকসেসফুল বা রেজিস্ট্রেশন সাকসেসফুল। তাহলে এইগুলোকে আমরা বলি ট্রানজ্যাকশনাল ইমেল কমিউনিকেশন। এর কমন কিছু ফাংশন আছে, যেমন ধরুন অর্ডার কনফার্মেশন। আমরা যখন অ্যামাজন, ফ্লিপকার্টে অর্ডার দিই, তাহলে সেই অর্ডার মানে যখনই আমরা অর্ডার কনফার্ম হয়ে যায়, সঙ্গে সঙ্গে একটা ফিডব্যাক ইমেল কিন্তু আমাদের ইমেল বক্সে চলে আসে, দ্য কনফার্মিং পারচেস, রিসিট আর ইনভয়েস। তাহলে এটা একটা অর্ডার কনফার্মেশন কাজ করে। শিপিং নোটিফিকেশন, অর্থাৎ মানে আমরা ট্র্যাক করতে পারি যে আমাদের ডেলিভারিটা কোথায় যাচ্ছে না যাচ্ছে, সেই রিলেটেডও কিন্তু ইমেল যেগুলো আসে সেটাও কিন্তু একটাকে বলা হচ্ছে এর মধ্যে অন্তর্ভুক্ত। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, যে পাসওয়ার্ড রিসেট যখন করি, যে পাসওয়ার্ড রিসেট সাকসেসফুল, ওকে, অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করি কোনো কিছুর ক্ষেত্রে, যেটার ওয়েলকাম ইমেল আসে, যে ওয়েলকাম টু দি চ্যানেল, ওয়েলকাম টু দি সামথিং আর কোম্পানি অর্গানাইজেশন, বা সিকিউরিটি অ্যালার্ট। যখনই তোমার ইমেলটা অন্য কারোর ফোন থেকে খোলা হবে, তখনই দেখবে যে তোমার মেলে একটা সিকিউরিটি বা একটা মেল আসে, যেটাকে তোমাকে অ্যালার্ট করে যে অন্য কেউ তোমার ইমেলটা ইউজ করছে, যে তুমি ইউজ করছো কিনা সেটাকে ইয়েস আর নো করতে পারে। আর কি করে, সার্ভিস আপডেট, পেমেন্ট ফেলিওর নোটিফিকেশান আসে, সাবস্ক্রিপশন চেঞ্জেস হলে আসে,
ঠিক আছে, সাপোর্ট রিপ্লাইসও আসে, ঠিক আছে, অনেক কিছুর ক্ষেত্রে আমরা যখন হেল্প চাই সেই রিলেটেড মেল কিন্তু আসে। আর কি আছে, বিহেভিয়ারাল ট্রিগার্স আছে, যে অ্যাবান্ডন কার্ট রিমাইন্ডার্স আর ফিডব্যাক রিকোয়েস্ট, এগুলোও কিন্তু আমাদের যে সকল মেলগুলো এসে থাকে এগুলো সবই ট্রানজ্যাকশন ইমেল কমিউনিকেশনের মধ্যে আসে। ঠিক আছে, তাহলে আমরা ইমেল কমিউনিকেশন ট্রানজ্যাকশন ইমেল সম্বন্ধে জানলাম, তার ফিচার্স এর মধ্যে কী কী জানলাম, কিন্তু শুধু এইটুকু জানলে হবে না, তাহলে ইমেল রিলেটেড আমাকে আরও কিছু জানতে হবে। যে সাপোজ পার্টস অফ এন ইমেল, একটা ইমেল যখন আমরা করি বা ইমেল যখন পাঠাই, তখন সেক্ষেত্রে আমরা কী কী থাকে ওখানে, আমরা পাঠাই সাধারণত, কিন্তু আমরা অবজার্ভ করি না। এই অবজারভেশন থেকে অনেক সময় প্রশ্ন অনেক আসে, যে আমরা যখন পাঠাই, সাপোজ ইমেল যখন করছি তখন টুতে যাকে পাঠাচ্ছি তাকে তো পাঠাবো, তাহলে সিসিতে যখন রাখি বিসিসির কাজ কী, যেটাকে আমরা কার্বন কপি আর ব্লাইন্ড কার্বন কপি বলে থাকি। সাপোজ যেখানে আমরা লিখি আর কি, নোট লিখি, সেখানে সাবজেক্ট, সেটাকে কী বলে, সাবজেক্ট লাইন। সেন্ডার, যাকে পাঠাচ্ছি টুতে সেন্ডার থাকে, ঠিক আছে, সরি, টুতে না, টুতে যে পাঠাচ্ছি তার নাম থাকে, যে সাপোজ তোমার মেলটা শো করে একটা, আহ, আহ, এখানে টুতে হচ্ছে যাকে তুমি পাঠাচ্ছ, ঠিক আছে, সেন্ডারে হচ্ছে তুমি থাকবে, আর টুতে হচ্ছে যাকে তুমি পাঠাচ্ছ, রেসিপিয়েন্ট আর কি। কার্বন কপি থাকে, আর এখানে আর একটা পার্ট থাকে, বিসিসিও থাকে, ব্লাইন্ড কার্বন কপি, মানে তুমি কাকে কাকে এটাকে তুমি রেখেছো আর কি, বিসিসিতে যাদের যাদেরকে রাখবে একে অপরকে জানতে পারবে না আর কি, যে কাকে তুমি রেখেছো। ওকে, স্যালুয়েশন কোনটা, যেটা তুমি প্রথমেই শুরু করো, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম, গুড আফটারনুন, যেটা দিয়ে তুমি শুরু করো আর কি, দ্যাট ইজ কল স্যালুয়েশন। তারপরে তুমি মেন বডিটা লেখো, ইমেলে তোমার বক্তব্য তুমি তোমার মতন করে প্রেজেন্ট করো, তোমার লিভ লাগলে তুমি অ্যাপ্লাই যেভাবে করো, বা যে কোনো কিছুর ক্ষেত্রে। নেক্সট হচ্ছে যে তুমি একটা থ্যাঙ্কস দিয়ে, থ্যাঙ্কিং ইউ, এরকম কিছু লিখে তুমি শেষ করো, দ্যাট ইজ দ্য ক্লোজিং পার্ট। ওকে, তারপর নিচে তোমার তোমার অ্যাড্রেস দেওয়া থাকে, দ্যাট ইজ সিগনেচার, তোমার নাম দিয়ে থাকে, তোমার ডেজিগনেশন থাকে, তোমার ফোন নাম্বার থাকতে পারে, এটা। আর তোমার কিছু এখানে কিন্তু কোনটাতে অ্যাটাচমেন্ট হয়, এটাতে অ্যাটাচমেন্ট হয়, এটাতে তুমি লেটার স্টাইল চেঞ্জ করতে পারো, ঠিক আছে, বিভিন্ন ধরনের থাকে, ঠিক আছে। তো সেইগুলো একটু দেখবে, যে কোন এই যে পার্টস অফ অ্যান ইমেল, এখান থেকেও কিন্তু প্রচুরটা প্রশ্ন এসছে এবং আসে, এগুলো বেসিক প্রশ্নগুলো থাকে, তাহলে এগুলো একটু দেখতে হবে ইমেলের পার্টটা, ঠিক আছে। এবং এই ছবিটার জন্য আমি এটা ইয়োর ডিকশনারি থেকে যেটা নিয়েছি, এই ছবিটাকে তাকে থ্যাঙ্কস জানাতে চাই, যে ছবিটা খুব সুন্দর করে বানিয়েছে। আমি এটা ইন্টারনেট থেকে, গুগল থেকে নিয়ে নিয়েছি। ওকে, তো এইভাবেই তোমরা রেডি করবে, তাহলে দেখবে যে শুধুমাত্র যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের অ্যান্সার জানা হবে তা নয়, সেই রিলেটেড আরও অন্যান্য ইনফরমেশান যেখান থেকে পরের বার হয়তো প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, সেগুলো কিন্তু আমাদের জানা হবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আজকের জন্য এইটুকুই। পরের আরও 9টা পার্ট আসবে, পুরো 50টা প্রশ্ন, 5টা 5টা করে তার ডিটেল অ্যানালিসিস হবে, শুধুমাত্র মানে অ্যান্সার নয়, ডিটেল অ্যানালিসিস হবে। আমরা এই পরপর এই ভিডিওগুলো নিয়ে আসবো। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে। ওকে।